নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাবো বিখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদারের লেখা একটি খুব সুন্দর ছোট গল্প। গল্পের নাম পুলিশের নাম বসন্ত। শুনতে থাকুন আজকের গল্প পুলিশের নাম বসন্ত। ট্রামবাস চলতে শুরু করে দেয় 2টো নাগাদ, আর ওই সময় কেউ রং ছোড়ে না। তবু অহনা ইতস্তত করেছিল, কালকের দিনটা ছেড়ে দাও। স্বপ্নময় বলেছিল, ইম্পসিবল। আগামীকাল বছরের সবচেয়ে বড় চাঁদ উঠবে, আর একসঙ্গে দেখবো না। তুমি এরকম ভাবতে পারছো? অহনা স্বপ্নময়ের মুখের দিকে তাকালো। তার মনে হলো এত আরতি সে আর কারোর মুখে দেখেনি। তবু তার গলায় নরম সুর বাজল, আমার না ভীষণ ভয় করে। রং দেওয়া নেওয়া আমি কোনোদিন করিনি। সারা সকাল দুপুর দরজা বন্ধ করে গান শুনি। সেটা দুপুর পর্যন্ত শুনে বিকেল বিকেল বেরিয়ে এসো। কিন্তু মা বাবা কি ভাববে? তার মানে তুমি কচি খুকি নাকি? তাছাড়া 9টার মধ্যেই তো ফিরে যাচ্ছ। তুমি বুঝতে পারছো না। তুমি বুঝতে পারছো না যে আমি রঙের দিন ঘরের বাইরে বের হই না। সেই আমি বিকেল বেলায় বেরোচ্ছি, ওরা বিশ্বাসই করতে পারবে না। বিশ্বাস করাও। মোটের উপর কালকের চাঁদ আমরা একসঙ্গে দেখব। অহনা ফিরে গিয়েছিল, কিন্তু মুখ করে। স্বপ্নময়ের বাড়িতেও দোল খেলার তেমন চল নেই। বাবা মায়ের বন্ধুরা অবশ্য গাড়ি চালিয়ে আসে, একটু আধটু আবির ছুঁড়ে তাস খেলতে বসে যায়। সঙ্গে থাকে বিয়ার আর ভদকা। সুভদ্রার মা মাছ ভাজা সাপ্লাই দেয়। বাবার বন্ধুদের স্ত্রীরা তো বটেই। এই দিন মায়ের হাতেও গ্লাস দেখেছে সে। এবছর বাবাই তাকে ডাকলো, স্বপ্ন এদিকে এসো। বিছানায় শুয়ে বব ডিলানের ক্যাসেট শুনছিল সে। অহনা তাকে দিয়েছে। সুমনের গানের ধরন ও কিছু কথাবার্তা যে বব ডিলান থেকে নেওয়া, সেটা বুঝে উত্তেজিত হচ্ছিল সে। সুমন তার প্রিয় গায়ক, হোক না নেওয়া। রবীন্দ্রনাথও তো নিয়েছেন। আসলে অন্যের জিনিস নিয়ে নিজের মতো পরিবেশন করতে হিম্মত লাগে। বাইরের ঘরের দরজায় এসে দাঁড়ালো সে। এখন সকাল 10:30। কার্পেটে বাবু হয়ে বসে চিপে খেলা হচ্ছিল। তাকে দেখতে পেয়ে মা গ্লাস নামিয়ে রাখলো। এদের প্রায় সবাইকে সে ছেলেবেলা থেকে দেখে আসছে। যে দুজনকে দেখেনি তাদের একজন মাকে জিজ্ঞাসা করলেন, কে? ভাই? দেওর না ভাই? মায়ের মুখ লাল হয়েই ছিল। বলল, ধ্যাত, আমার ছেলে স্বপ্নময়। মা আবার ডাকলেন, স্বপ্নময় এসো, সবাইকে হ্যালো বলো। এই ব্যাপারটা সে জ্ঞান হওয়ার পর থেকেই বাবা চালিয়ে আসছে। বাড়িতে কেউ এলেই তার ডাক পড়ে হ্যালো বলবার জন্যে। আছে বলল, আপনারা ভালো আছেন? ডার্বি কাকা, ভদ্রলোকের নাম ডার্বি দাশগুপ্ত, বললেন, আছি হে। তা তুমি যে ঘরবন্দি হয়ে আছো, যাও যাও রং টং খেলো। কলেজে পড়ছো তো? পাট্টু দেব। তবে এখনো 2-1 পিস গার্লফ্রেন্ড হয়নি? সঙ্গে সঙ্গে মায়ের আপত্তি শোনা গেল, ডার্বিদা, আমার ছেলের মাথাটা খাবেন না। সবার হাসি থামলে বাবা একটা গ্লাসে ভদকার সঙ্গে লিঙ্কা মিশিয়ে এগিয়ে ধরলেন, নাও খাও। এককালে বাঙালি আজকের দিনে ভাঙের শরবত খেত, টেস্ট করো। আমার ঠিক ভালো লাগে না। নার্বি কাকা বললেন, আরে না খেলে বুঝবে কি করে ওটা ভালো না মন্দ? তোমরা কিরকম লাকি বলো তো? বাবা নিজের হাতে ভদকার গ্লাস তুলে দিচ্ছে। আমাদের বাবারা দৃশ্যটা ভাবতেও পারতেন না।
বাবা বললেন, এটা তো খারাপ কিছু নয়। সিগারেট মদ আজ বাদে কাল ও নিজেই খাবে। আমি শুধু বলবো, নেশার গলায় লাগাম না পড়াতে পারলে কখনো নেশা করো না। স্বপ্নময় বলল, আমি আসছি। বাবা মাথা নাড়তেই সে বেরিয়ে গেল। ফ্ল্যাটটা বড়, কোণের ঘর স্বপ্নময়ের। একটা ছোট্ট ব্যালকনিও রয়েছে। সে ব্যালকনিতে গিয়ে নিচের দিকে তাকালো। রাস্তায় জোর হোলি খেলা চলছে। এরই মধ্যে কিছু মানুষ প্রায় ভূত সেজে হল্লা করছে। তাদের মুখে চকচকে রং, ভঙ্গি সিনেমায় দেখা আফ্রিকান ক্যানিবালদেরও হার মানায়। কয়েকটি মেয়েকেও মাথায় পট্টি বেঁধে রঙিন হয়ে যেতে দেখলো সে। এই যে রঙের জন্যে একবেলার উল্লাস, দূর থেকে দেখতেও ভালো লাগে না স্বপ্নময়ের। সে মুখ তুলল। পাশের ফ্ল্যাটের ব্যালকনিতে মুন্নি দাঁড়িয়েছিল। চোখাচোখি হতে করুণ হাসল। ওদের কি মজা না স্বপ্নদা? তোমার রং খেলতে ইচ্ছে করছে? খুব, কিন্তু কার সঙ্গে খেলবো? মা বলেছে নিচে নামা চলবে না। মুন্নির বয়স বড় জোর ৮। স্বপ্নময় হেসে বলল, বাবা মায়ের সঙ্গে গেল? বাবা তো নেই, আজ হোলি বলে বন্ধুদের সঙ্গে দীঘায় চলে গিয়েছেন গতকাল। হ্যাঁ, তুমি আমার সঙ্গে রং খেলবে? মুন্নির মুখের চেহারা বদলে গেল। আমার যে রং খেলতে ভালো লাগে না। খেলো না প্লিজ, আমার জন্য খেলো। শুধু আবির, আর কিছু না। আবির কোথায় পাবো? আছে, বাবা কিনেছিল দীঘায় নিয়ে যাবে বলে। আমি তা থেকে খানিকটা রেখে দিয়েছি। ও স্বপ্নদা, এসো না প্লিজ। শুধু কপালে কিন্তু। ঠিক আছে বাবা, ঠিক আছে। মা, ও মা, স্বপ্নদা আসছে রং খেলতে। মুন্নি ছুটে গেল ভেতরে। স্বপ্নময় আড়ষ্ট হলো। তার যেটা করবার বিন্দুমাত্র ইচ্ছে নেই সেটাই করতে হবে। বাচ্চা মেয়েটা ওইভাবে বলতে তার মুখ ফসকে। যাকে, একটা শিশু যদি আনন্দ পায় পাক। সে বাইরের ঘরে আসছে। মা জিজ্ঞাসা করলো, কি রে? পাশের ফ্ল্যাটে যাচ্ছি, গম্ভীর গলায় বলল স্বপ্নময়। কেন? মুন্নি ডাকছে। দরজা খুলে বেরিয়ে এলো সে। দরজা বন্ধ করতেই ও পাশের দরজা খুলে গেল। মুন্নি দাঁড়িয়ে আছে। কি মজা স্বপ্নদা, এসো। সিঁড়িতে কেউ নেই। ওদের ফ্ল্যাটে ঢুকে দরজা ভেজিয়ে স্বপ্নময় জিজ্ঞাসা করলো, কোথায় আবিরটাও? এই সময় মুন্নির মা বেরিয়ে এলেন। কি ব্যাপার স্বপ্নময়, তুমি? ভদ্রমহিলার মুখে মিষ্টি হাসি। মহিলা সুন্দরী, এই পাড়ায় এত সুন্দর ফিগার কারণ নেই। স্বপ্নময় না জানা কোনো কারণে মা ওকে পছন্দ করেন না। মুন্নির মাও অন্য কোনো ফ্ল্যাটে যাওয়া আসা করেন না। মুন্নি বলল, রং খেলার সঙ্গী পাচ্ছে না। ও তাই বলো? ব্যালকনি থেকে বলেছে না? আমাকে তো সকাল থেকে 25 বার বলল। আচ্ছা তুমি বলো, আমি ওর সঙ্গে কি রং খেলবো? প্রশ্ন শেষ হওয়া মাত্র হাসি বাজল। ইতিমধ্যে মুন্নি আবিরের প্যাকেট নিয়ে এসেছে। তার মা চোখ পাকালো। নো, এখানে নয়, ঘর নোংরা হবে। ব্যালকনিতে যাও মুন্নি। মুন্নি স্বপ্নমাকে ডাকলো, এসো। ব্যালকনিতে দাঁড়াতে নিচ থেকে চিৎকার ভেসে এলো, হোলি হ্যাঁ। এটা বেশ অদ্ভুত ব্যাপার। বাঙালি নিজের অজান্তেই হিন্দি বলে হোলি হ্যাঁ, দুর্গা মাই কি জয়। হিন্দি না বললে আবেগ জোরদার হয় না? হঠাৎ মুন্নির গলায় হোলি হ্যাঁ চিৎকার বাজলো এবং স্বপ্নময় মুখে চোখে আবিরের আঘাত পেল। যথাসময় চোখের পাতা বন্ধ করতে পেরেছিল বলে রক্ষে। আর সেই সুযোগ নিয়ে মুন্নি মুঠো মুঠো আবির তার গায়ে ছড়িয়ে দিচ্ছে। স্বপ্নময় অন্ধের মতো হাত বাড়ালো। মুন্নি, আমার হাতে কোনো আবির নেই, আমাকে দাও, নইলে তোমাকে মাখাবো কি করে। মুন্নি এক চিমটি আবির স্বপ্নময়ের বাড়ানো হাতে দিতেই তার মা হেসে উঠলেন। ইস, কি কিপটে।
আরো খানিকটা দে। বেশি দিলে যে শেষ হয়ে যাবে। হোক। মুন্নি আর একটু পরিমাণ বাড়াতে স্বপ্নময় তাকে টেনে নিয়ে আলতো করে মুখে কপালে মাখিয়ে দিল। যখন সে রং মাখাচ্ছে তখন মুন্নি স্থির, চোখ বন্ধ, মুখে তৃপ্তির ছাপ, ঠোঁটে হাসি। তারপরই সে ঘুরে দাঁড়ালো। মা, তুমি নিচু হও। সঙ্গে সঙ্গে মহিলা হরিণের মতো ছুটে গেলেন। না বাবা, আমি না। মুন্নি তাকে অনুসরণ করলো। কিছুক্ষণ দাঁড়িয়ে রইল স্বপ্নময়। পাশের ঘরে উটোপুটি চলছে। তারপর মুন্নি বেরিয়ে এলো। নেই, সব শেষ। কি হবে? বেশ তো, বেশ তো খেলা হলো। স্বপ্নময় ওর মাথায় হাত রাখলো। এইটুকুনি? জানো, বাবা না এত এত রং নিয়ে গিয়েছে, কত খেলবে। তোমাদের বাড়িতে আবির নেই? না। আচ্ছা, আমি এখন চলি। বাইরের ঘরে পা বাড়াতে মুন্নির মা এলেন। দেখো তো কি কাণ্ড। ভদ্রমহিলাকে এখন অদ্ভুত দেখাচ্ছে। ওর গায়ের চামড়ার সঙ্গে ছোপ ছোপ আবির আলাদা ছবি তৈরি করেছে। ভদ্রমহিলা বললেন, তুমি চলে যাচ্ছ? হ্যাঁ। আর তো আবির নেই। আর নেই না? ওহো, কিছু খাবে না? এই দিন রং খেললে কিছু খেতে হয়। না না, এখন কিছু খাবো না। দরজা খুলে বেরিয়ে এলো সে। এবং তখনই একটা হইচই আওয়াজ কানে এলো। সে কিছু বোঝবার আগে কারা যেন ঝাঁপিয়ে পড়লো তার উপরে। দুজন তাকে জাপটে ধরেছে। দুজন মুখে কপালে গলায় রং বোলাচ্ছে। সে প্রতিবাদ করবার সময় পেল না। ছেলেদের একজন খোলা দরজায় দাঁড়ালো। বৌদি, একটু রং। মুন্নির মায়ের আপত্তি কানে এলো। না ভাই, আমারও সব। ওই তো মেখেছেন, স্বপ্নময় মাখাতে পারে, আমরা না কেন? শুধু আবির? ওহো, ঠিক আছে, শুধু কপালে কিন্তু। সঙ্গে সঙ্গে উল্লাস বাজলো। স্বপ্নময় সোজা হয়ে দাঁড়িয়ে চোখ খুলল। মুন্নির মাকে জড়িয়ে ধরে রং মাখাচ্ছে ছেলেটি। কপালে, গলা চৌহদ্দি ছাড়িয়ে নিচে নেমে গেল হাত। ভদ্রমহিলা দু হাতে মুখ ঢাকলেন। ছেলের দল নেমে গেল হইচই করতে করতে। স্বপ্নময় হাত বাড়িয়ে দরজা টেনে দিয়ে আড়াল আনলো। কোনো মহিলার বুকে রং মাখাবার নাম করে হাত দিলে তিনি চুপ করে থাকবেন কেন? সে নিজের ফ্ল্যাটের বেল টিপল। মা দরজা খুলল। কে? কাকে চাই? আমি, সরো। ভেতরে পা বাড়ালো স্বপ্নময়। হে মা, তোর কি চেহারা হয়েছে! দেখো দেখো, তোমার পুত্রের কাণ্ড দেখো। কোনোদিন যে রং খেলেনি সে একেবারে ভূত সেজে এলো। আমি চিনতেই পারিনি। নার্বি কাকুর জড়ানো গলা বলল। মা জিজ্ঞাসা করছে ছেলেকে, কে? ভাবা যায়? স্বপ্নময় ভেতরে চলে এলো। এখানে দাঁড়িয়ে কিছু বললে সেটা মা বাবার গায়ে লাগতো। এরা দিন দুপুরে জুয়ো খেলতে খেলতে মদ খেয়ে যা ইচ্ছে তাই বলার অধিকার পাবে বলে ধরে নিয়েছে। বাবার সঙ্গে মায়ের চমৎকার বন্ধুত্ব। জ্ঞান হওয়ার পর থেকে ওদের মধ্যে ঝগড়াঝাটি হতে দেখেনি স্বপ্নময়। বাবার বন্ধুরা বলে, এমন আন্ডারস্ট্যান্ডিং তারা কল্পনাও করে না। এরা যেন ঠিকঠাক মেড ফর ইচ আদার পেয়ার। অথচ ছুটির দিনে বা অন্য কোনো পার্টি হলে যারা এই বাড়িতে আসেন তাদের নিজেদের সম্পর্কে যে গোলমাল তা মিটিয়ে দিতে মাকে সক্রিয় হতে দেখা যায়। বাবার চেয়ে বয়সে একটু ছোট, বড় কোম্পানির বড় অফিসার হিল্লোল বোস অনেকটা মদ্যপানের পর গত মাসে চিৎকার করেছিল, ওকে বলে দিন রুমাল পাল্টাবার মতো বয়ফ্রেন্ড যেন না পাল্টায়, এতে আমার খুব অসুবিধে হয়। আমি যেমন একজনের সঙ্গে স্টেডি আছি তাই করুক, নো প্রবলেম। ডিভোর্স সেপারেশন চলবে না, শান্তিপূর্ণ সহাবস্থান মেনে নেব, প্রমিস। পাশের ঘরে বসেও কথাগুলো কানে এসেছিল স্বপ্নময়ের। সঙ্গে সঙ্গে মায়ের গলা বেজেছিল। প্লিজ হিল্লোল,
তুমি নিয়ম ভাঙছো। মদ খাবে কিন্তু মাতলামি করবে না। তোমরা সবাই স্থির করেছিলে, তাই না? ইয়েস ম্যাডাম, আমি তো মাতাল নই। তোমার গলা পাশের ঘরে আমার ছেলের কানেও পৌঁছে যাচ্ছে। দেন আই এম সরি। আমি চুপ করলাম। আবার সব শান্ত হয়ে গেল। বাবা মা এবং তাদের বন্ধুদের জীবনযাপন এখন বঙ্গদেশের শিক্ষিত সমাজে ব্যতিক্রম নয়। স্বপ্নময়ের অনেক বন্ধুদের বাবা মা এবং তাদের বন্ধুরা এই একই জীবনযাপন করে। সোম থেকে বৃহস্পতিবার অফিস অথবা ব্যবসা, প্রচন্ড সিরিয়াস লোক তখন সবাই। কিন্তু শুক্রবার এবং শনিবার সন্ধ্যে থেকে মধ্যরাত পর্যন্ত একসঙ্গে জড়ো হয়ে মদ্যপান এবং খাবার খাওয়া প্রায় নিয়মের মতো হয়ে দাঁড়িয়েছে। বড়দের সমালোচনা করা তার কাজ নয়। তাছাড়া বাবা মা তার সঙ্গে কখনোই অন্যায় ব্যবহার করে না। বাবা তো বলেই দিয়েছে, তুমি এখন বড় হয়েছো, ভালো মন্দ বিচার করবার ক্ষমতা হয়েছে, নিজে যা ভালো বলে মনে করবে করো, আমার কোনো আপত্তি নেই। বাথরুমের আয়নায় নিজেকে দেখে হেসে ফেলল স্বপ্নময়। এই মুখ যে তার, তা ভাবাই যাচ্ছে না। মাঝে প্রথমে চিনতে পারেনি, তাতে অবাক হবার কিছু নেই। অহনা যদি এই মুখ দেখতে পেত। মুখে রং লাগলে চরিত্র বদলে যায়, অদ্ভুত। কিন্তু সেই রং তুলতে গিয়ে যখন মুখের চামড়া জ্বলতে লাগলো, লাল হয়ে গেল, তখন স্বপ্নময়ের মনে হলো এই ছেলেগুলো প্রতি বছর এত কষ্ট হবে জেনেও মুখে বাঁদর রং মাখে কেন? এক সময় সবাই একান্নবর্তী ছিল, এখন যা হয় তাই হলেও সম্পর্ক নষ্ট হয়নি। পালা পার্বণে এ বাড়ি ও বাড়িতে সবাই জড়ো হয়। আর যেমন সকাল হতে না হতে এসে হাজির। ছেলেরা ধুতি পাঞ্জাবি, মেয়েরা বাসন্তী রঙের শাড়ি। এই পাড়ায় 8টার আগে রাস্তায় রং খেলা হয় না। অহনার বাবার উৎসাহে যারা পেরেছে তার আগেই পৌঁছে গিয়েছে। গাড়িওয়ালা এসেছে একটু দেরি করে। অহনাদের বাড়িটা পুরনো ধাঁচের। মাঝখানে অনেকটা বড় বাঁধানো চাতাল, চারপাশে উঁচু বারান্দা। ওই চাতালে শতরঞ্জি পেতে বসেছে সবাই, সঙ্গে হারমোনিয়াম আর তবলা। বেগুনি আবির প্রত্যেকের কপালে। রবীন্দ্রনাথের বসন্তের গান গলায় গলায়। 10টা নাগাদ যখন আসর জমজমান, তখন কারোর খেয়াল হলো অহনা সেখানে নেই। ও জেঠিমা, অহনা কোথায়? সে এলো না কেন? অহনার মা ঘুমপায় ঘুমটা ঠিক রেখে বললেন, ভিতর ডিম, ঘরে দরজা বন্ধ করে টেপ চালিয়ে গান শুনছে। রঙে তার ভীষণ ভয়। 2-4 জন হৈ হৈ করে উঠল। এই কেমন কথা, আমরা সব ঝুঁকি নিয়ে এত দূরে এলাম, আর বাড়ির মেয়ে ঘরে দরজা আটকে বসে থাকবে? ছুটল তারা। মেয়েরাই সংখ্যায় ভারী। মিনিট 4-এর মধ্যে টানতে টানতে নিয়ে এলো বিধ্বস্ত অহনাকে। তখন তার পরনে অবশ্য বাসন্তী রঙেরই শাড়ি। আসরের মধ্যিখানে বসিয়ে দেওয়া হলো তাকে। কেউ একজন আবিরের টিপ পরিয়ে দিতে গেলে মুখ ঢাকলো দুহাতে। অহনার বাবা বললেন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুই বরং একটা গান গা মা। অহনা আঙুলের আড়াল কিছুতেই সরায় না। গান গাইবে কি? তখন আশ্বাস দেওয়া হলো, গান শোনালে মুক্তি পাবে। তবে যে সে গান নয়, আজ সবার রঙে রং মিশাতে হবে। শেষ পর্যন্ত মুখ নিচু করে হারমোনিয়ামে হাত রাখল অহনা। প্রথম দিকে গলায় ঈষৎ কাঁপন, ক্রমশ সেটা স্থির হলো। সকলে মুগ্ধ হয়ে শুনল। গান থামতেই এক আত্মীয় ওকে দুহাতে জড়িয়ে ধরে বললেন, কি গুণী মেয়ে রে তুই, যা গাইলি তা যদি বিশ্বাস নাই করিস, তাহলে গানটা এমন সুন্দর হলো কি করে? বলা মাত্র আবির ঝরালো অহনার চুলে, মুখে, গলায়। প্রায় কেঁদে ফেলেছিল অহনা, কিন্তু সামলে নিতে পারল। শুধু মুখে বলল, তোমরা কথা রাখোনি। ওপাশ থেকে এক মামাতো দাদা বলে উঠল, কেউ কথা রাখে না? সুনীল গঙ্গোপাধ্যায়, এই এই, কবিতাটা হয়ে যাক। আর একজন মন্তব্য করলো। দাদাটি উঁচিয়েছিল, তার আবৃত্তির গলা বেশ ভালো,
ফাংশনে ডাক পড়ে, কিন্তু সে মাথা নাড়ল। হুম, অহনা আর একটা গান না শোনালে আমি কিছুই করব না। গা গা, অহনা, প্লিজ প্লিজ গা। মাথা ঝাঁকালো অহনা। আমার কিছুই মনে পড়ছে না। নাদাটি বলল, বেশি গাইতে হবে না, দুজনের কানাকানি কথা। ইম্মা, এইভাবে মাঝখান থেকে গাওয়া যায় নাকি? অহনা অবাক। অহনার মা বললেন, এ আবার কিরকম গান? যে গাইবে সে বুঝেছে। অহনা মাথা নাড়ল। না না, তাছাড়া ওটা তো রাতের বেলার গান। অন্ধের কিবা দিন কিবা রাত, আজ রঙের নেশায় আমরা অন্ধ। নাদাটি বলল। বাবা বললেন, এ তো ছোঁড়া দেখছি বেশ পক্ক হয়েছে। বেশ বেশ, তাই গা। দুজনের কানাকানি কথা, দুজনের মিলন ও বিহবলতা, জ্যোৎস্নার ধারায় যায় ভেসে যায় দোলের পূর্ণিমাতে। অহনা চোখ বন্ধ। সে চোখের সামনে স্বপ্নময়কে দেখতে পেল। স্বপ্নময় বলেছিল, আজ রাত্রে আমরা একসঙ্গে চাঁদ দেখব। সঙ্গে সঙ্গে তার নিজের কাছেই নিজের গলা অচেনা মনে হলো। তোমার অলস দ্বীপ্রহরে, তোমার অলস দ্বীপ্রহরে বলবার সময় সে যেন স্বপ্নময়কে ছুঁতে পারল। অথচ এ গান ছোঁয়ার নয়, এ গান ছোঁয়ার বাসনা রেখে যাওয়ার। গান শেষ হতেই লক্ষ পায়রা ডানা মেলল। সবাই হাততালি দিচ্ছে, এমনকি বাবাও। হাত বাড়িয়ে তিনি অহনা চিবুক ধরলেন। তুই কি ভালো গাইলি, তুই কি ভালো গাইলি। রাজেশ্বরী দত্তের কথা মনে পড়ে গেল। বাহ, খুব ভালো। মুখে রক্ত জমে গেল অহনার। ভাগ্যিস ছড়ানো ছিল আগে ভাগে, নইলে ঠিক ধরা পড়ে যেত এদের কাছে। কবিতার গানে দুপুর গড়ালো। আজ খিচুড়ি আর 4 রকমের ভাজা, সঙ্গে চাটনি। চেটে পুটে খেলো সবাই। বাবা বললেন, যতদিন বাঁচি ততদিন এই আনন্দটুকু করে যাব। যারা সারা বছর ব্যস্ত থাকে তারা যেন সময় করে সামনের বারও এসো। 3টে বাড়ি ফাঁকা। তখন রাস্তায় রঙিন বৃত্তের দৌরাত্ম্য শেষ। এখন সর্বত্র রঙের দাগ, অথচ সেগুলোর কোনো মূল্য নেই। অহনা নিজের ঘরে জানলার পাশে বসেছিল। এখনো বাইরে ভালো রোদ, আর কিছুক্ষণ বাদে তাকে বেরোতে হবে। কোনোদিন যা করেনি, আজ করলে বাড়িতে কি প্রতিক্রিয়া হবে? সবসময়টা তাকে এমন বিপদে ফেলে দিল। নামটা মনে আসছে, কিরকম একটা ভালো লাগা সমস্ত শরীরে ছড়িয়ে পড়ল। আশ্চর্য, ওর কথা ভাবতে তার গানের গলা এমন হয়ে গেল যে বাবার রাজেশ্বরী দত্তের কথা মনে পড়ে গিয়েছিল। গতকালই অহনা ভেবেছিল মাকে বলে রাখবে বেরুবার কথা, কিন্তু বলবো বলবো করেও ঠিক সাহস হয়নি। সে আকাশের দিকে তাকালো। যেহেতু এই আকাশ বসন্তের, তাই কিরকম মায়া মাখানো। সে উঠল, করিডোর পেরিয়ে বাবা মায়ের ঘরে পৌঁছলো। মা বাঁধানো মাসিক বসুমতী নিয়ে শুয়ে আছেন। এটা মায়ের হবি। কবে মাসিক বসুমতী বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু মায়ের তাতে কোনো আপত্তি নেই। এই বাড়িতে যত মাসিক আসতো সবই বাঁধানো অবস্থায় ইউর গায়ে হেলান দিয়ে রয়েছে। এমনকি প্রথম সংখ্যা দেশ পত্রিকা থেকেও একটিও বাদ নেই। মা দুপুরে বসুমতীর গল্পগুলো পড়ে। বাবা শুয়ে আছে ওপাশে, মায়ের দিকে পিছন ফিরে, মাঝখানে একটা মোটা পাশ বালিশ। ওকে ঢুকতে দেখে মা ধড়মড়িয়ে উঠে বসলো। কি রে মা, আজ বিকেল বেলায় আমি একটু বেরোবো। কোথায়? আমাদের এক অধ্যাপকের বাড়িতে, গান টান হবে। এই রঙের দিনে বেরোবি? কত দূরে? বেশি দূরে নয়। পাশ ফেরা বাবা ওই অবস্থায় বলল, অধ্যাপকের নাম, ঠিকানা, ফোন নম্বর লিখে দিয়ে যেও। আজকের দিনে ছেলেমেয়েরা খুব হারিয়ে যায়। তেমন হলে পুলিশকে তো বলতে পারবো এই ঠিকানায় গিয়েছিলে। অহনা তীব্র আপত্তি করে উঠেছিল।
বাবা, তুমি না। আচ্ছা ঠিক আছে, আমি কোথাও যাব না। মা বলল, দামি কিছু পরে যাস না, কে কোত্থেকে রং ছুড়বে। অধ্যাপকের বাড়ি যখন তখন যা, তবে খবর শুরু হওয়ার আগে ফিরে আসিস। অহনা বাধ্য বালিকার মতো ঘাড় নেড়েছিল। হলুদ শাড়ি, হলুদ জামা, চুড়ি, হলদে বাঁধন, কপালে হলুদ টিপ। অহনা যখন পথে নামলো তখন কলকাতার রোদ্দুর পূর্ব দিগন্তে একটা গম্ভীর ছায়া ছড়িয়ে যাচ্ছে সর্বত্র। পাড়া থেকে বেরোবার আগে কেউ একজন মন্তব্য করলো, কেস জন্ডিস। গালে রক্ত জমলো অহনার, হাঁটার গতি বেড়ে গেল। সে যে আজ হলুদে আছে দেখেই ওই মন্তব্য। ছেলেগুলো 3 রাত রকে বসে থাকে, কিন্তু বুদ্ধিশুদ্ধি ভালো। বড় রাস্তার বাস স্ট্যান্ডে এসে দাঁড়াতে সে দেখতে পেল সবাই সেজেগুজে বেরিয়ে পড়েছে। দোলের বিকেল বলে কেউ ভয় পাচ্ছে না, কিন্তু সবাই তাকে ঘুরে ঘুরে দেখছে। এই দেখাটা বড় অস্বস্তিকর। না হয় সব হলুদ পড়েছে, তাই বলে মাথা ঘুরিয়ে দেখবার কি আছে। ধর্মতলার মোড় ছাপিয়ে রাজভবনের পাশ দিয়ে প্রাইভেট বাসটা যখন আমট্রাম ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে, তখনও আলো ছিল। এসব জায়গায় যতক্ষণ আলো থাকে ততক্ষণ স্বস্তি পাওয়া যায়, কিন্তু এই মরে যাওয়া আলো জানান দিচ্ছে অন্ধকারের। বুক টিপটিপ করছিল অহনার। টার্মিনাসে বাস থামতে সে শিরশিরে পায়ে নিচে নামতে কোথাও স্বপ্নময়কে দেখতে পেল না। অথচ কথা ছিল স্বপ্নময় এইখানেই এই সময় তার জন্য দাঁড়িয়ে থাকবে। তাহলে অহনা ঠিক করলো এইখানেই দাঁড়িয়ে থাকবে। এই সময় সে নিজের নামটা শুনতে পেল। চমকে মুখ ফেরাতে রাস্তার ওপাশে দাঁড়ানো স্বপ্নময়কে দেখতে পেল। পরপর পরপর গাড়ি ছুটে যাচ্ছে বলে এদিকে আসতে পারছে না সে। চিৎকার করে হাত নাড়ছে, ডাকছে। চিৎকারটা এমন যে সারা পৃথিবী অহনার নাম জেনে গেল। অহনাকে এগোতে দেখে দাঁড়িয়ে গেল স্বপ্নময়। অহনাই রাস্তা পার হলো, আর স্বপ্নময় বলল, বাহ, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে। দেরি করলে কেন? কোথায় দেরি? আমি তো দেখলাম তুমি বাস থেকে নামছো, আমাকে খুঁজছো। বেশ নার্ভাস হয়ে পড়লে, রুমালে আঙুল জড়ালে। কি ঠিক না? মা, তুমি দূর থেকে দেখছিলে। দেখেই তো তোমার নাম ডেকে উঠলাম আমি। অহনা, অহনা, সত্যি তোমাকে খুব। থাক, চলো, আমি এভাবে দাঁড়িয়ে থাকতে পারবো না। 3 পা হেঁটেই স্বপ্নময় বলল, এই কি ব্যাপার বলো তো? কি? তোমাকে খুব ব্যক্তিত্বময়ী মহিলা বলে মনে হচ্ছে আজ। সেটা খারাপ না, খারাপ নয়, তবে আজ দোলের দিনে একটু অসুবিধা হয়। তুমি কি করলে সারা সকাল? একটা বাচ্চা মেয়ে হাবিডের বায়না ধরেছিল, তাকে শান্ত করতে গিয়ে অন্যেরা এসে বাঁদুরে রং মাখিয়ে দিল। তা মুখ থেকে তুলতেই প্রাণ বেরিয়ে গেছে। কই দেখি। চিবুক তুলল স্বপ্নময়। অহনা বলল, ধুর, কিছু লেগে নেই। তুমি কি বই পড়ে গান শুনে কাটালে? না, সবাই এমন ধরলো যে একটু আবির মাখতে হলো। ওরা গঙ্গার ধারে চলে এলো। সন্ধে নামছে, কিন্তু সেটা টের পাওয়া যাচ্ছে না। ওরা বসবার জায়গা খুঁজলো। আশ্চর্য, সব জায়গা আগে ভাগে দখল করে নিয়েছে পৃথিবীর সব প্রেমিক প্রেমিকা। এমনকি 3 জোড়া অপরিচিত প্রেমিক প্রেমিকা গাদাগাদি করে গাছের নিচে বসে কি করে নিজেদের কথা বলছে কে জানে। অনেক হাঁটাহাঁটির পরও যখন জায়গা পাওয়া গেল না, তখন একটি বৃদ্ধ মাঝি তাদের সামনে এসে দাঁড়ালো। আসুন, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আমার নৌকোয় বসে চাঁদ দেখবেন। ধুল পূর্ণিমার চাঁদ বলে কথা। এই চাঁদ জলের সঙ্গে সম্পর্ক করে, তাই জলে না বসলে বুঝতে পারবেন না। এখন ঘন্টা 50 টাকা। 50 টাকা? সর্বনাশ, অত টাকা আমার কাছে নেই। দুজনের যা আছে মিলিয়ে দেখুন না, সই আছে।
ঝুঁইয়ের মধ্যে বসলে চাঁদ দেখবো কি করে? নৃত্য হাসলো। সে আপনাদের ইচ্ছে, দেখতে দেখতেও তো বিশ্রাম নিতে ইচ্ছে হয়। অহনা এতক্ষণ শুনছিল, এবার মাথা নাড়ল। অসম্ভব, আমি জলে নামবো না। নৃত্য বলল, আপনি জলে নামবেন কেন? আপনি জলে নামবেন কেন দিদি? আপনি নৌকোয় থাকবেন। বারে, নৌকোটা তো জলে ভাসবে। অহনা আপত্তি করলো। স্বপ্নময় বলল, খুব ছিল তো কিন্তু। দেখুন, 50 দিতে পারবো না। ঠিক আছে, পরে বিচার বিবেচনা করে যা হয় দেবেন। নৃত্য হাসলো। সঙ্গে সঙ্গে হাঁটা আরম্ভ করলো অহনা। স্বপ্নময় তার পেছনে ছুটে এলো। এই, কি হলো? না, লোকটার হাসি খুব খারাপ, এখান থেকে চলো। অনেকটা দূরে চলে আসবার পর সিনেমার মতো চাঁদ উঠল। যদিও রাস্তার কিছু আলো তখনও জ্বলছে, কিন্তু পৃথিবীটা অন্যরকম হয়ে গেল। স্বপ্নময় বলল, আচ্ছা, কিরকম হাসি খারাপ হয়? জানি না, তবে ওই লোকটার হাসি খুব খারাপ। তাহলে আমরা এখন কি করব? কিছু খাবে? কি খাবো? এই ধরো ফুচকা, চা, বাদাম। তোমার খিদে পেয়েছে? না, কিছু করতে হবে তো। আচ্ছা চলো, কোথাও গিয়ে বসি। বসবার জায়গা বলাতে গিয়ে মনে পড়ে গেল। উদ্ভাসিত হলো স্বপ্নময়। হ্যাঁ চলো, ওই মাঠটায় বসি, দারুণ ব্যাপার হবে। ওরা রাস্তা পার হয়ে আইসক্রিমের গাড়ির পাশ দিয়ে আসবার সময় শুনতে পেল, সাব, প্লাস্টিক লাগেগা? স্বপ্নময় জিজ্ঞাসা করলো, প্লাস্টিক? লোকটা তার স্টক থেকে একটা বড় প্লাস্টিক শিট বের করে দেখালো। স্বপ্নময় ঘাড় নাড়ল। না। লোকটা বলল, হ্যাঁ বললে সুবিধা হবে, কেউ আপনাদের বিরক্ত করবেন না। ওরা লোকটাকে পাত্তা না দিয়ে মাঠের মাঝখানে চলে গেল। দূরে গঙ্গাধারের দোকানগুলোতে আলো জ্বলছে। বিশাল মাঠের উপর আকাশ উপচানো যে জ্যোৎস্নার ঢল নেমেছে, তার কাছে সেই আলো একেবারেই ম্লান। গোলচাঁদ গম্ভীরভাবে তাকিয়ে আছে তাদের দিকে। স্বপ্নময় অহনার পাশে বসে বলল, ফ্যান্টাস্টিক। অহনাও মুগ্ধ হয়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল, এতদিন কত চাঁদ, কত পূর্ণিমার আকাশে আলোর ঝড় তুলেছে, কিন্তু আজকের মতো কখনো হয়নি। গত পূর্ণিমাতেও নিশ্চয়ই চাঁদ উঠেছিল, কিন্তু তার মনে নেই। আজকের রাতটা মনে থাকবে, কারণ স্বপ্নময়ের পাশে রয়েছে। সে স্বপ্নময়ের দিকে তাকালো, কিরকম মুগ্ধ চোখে চাঁদ দেখছে। হ্যাঁ, স্বপ্নময় মুখ ফেরালো না। বলো, শুধু চাঁদ দেখতেই এসেছো, কথা বলবে না? ধরো, আর যদি আমরা কথা না বলি, শুধু চাঁদ দেখে যাই? আমার ভালো লাগবে না। স্বপ্নময় হঠাৎ ফিরে তাকালো। তুমি আমাকে কতখানি ভালোবাসো অহনা? অহনা মুখ সরালো। জানি না। আমরা একসঙ্গে পড়ি, একসঙ্গে সারা জীবন থাকবো? বারে, নইলে আজ এখানে আসবো কেন? কোনো চাপে আমাকে ছেড়ে যাবে না তো? কখনো না। যদি কখনো আমার উপর বিরক্ত হও, যদি আমাকে অসহ্য লাগে? আমি জানি না। কেন? ওই যে, বাল্যপ্রেমে অভিশাপ আছে। স্বপ্নময় বলল, তুমি বালক, তুমি বালক। হেসে উঠল অহনা। আহা, তুমি আমার প্রথম প্রেম তো। তাছাড়া পৃথিবীর সব প্রেম নাকি বিচ্ছেদেই মর্যাদা পেয়েছে। আই কান্ট ড্রিম দ্যাট। এই, তোমার হাত দেখি। ও মা, কেন? একটু ধরবো? স্বপ্নময় হাত বাড়িয়ে অহনার আঙুল স্পর্শ করলো। কি ঠান্ডা, ঠান্ডা এবং ভিজে ভিজে। সে গাঢ় গলায় বলল, এই অহনা, একটা গান গাইবে? দেখ, লোকে শুনলে কি বলবে? কেউ কিছু বলবে না, গাও না। অহনা চোখ বন্ধ করলো।
নিবিড় অমা থিমির হতে বাহির হলো জোয়ার স্রোতে, শুক্লা রাতে চাঁদের তরুণী। লাইনটা দ্বিতীয়বার গাইতে কয়েকজন পেছনে এসে দাঁড়ালো। উঠুন! অহনা গান থামালো। ততক্ষণে উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করলো স্বপ্নময়। মানে, কে আপনারা? পুলিশ, উঠে পড়ুন, এখানে ভ্যান আছে। আশ্চর্য, এখানে বসা কি অপরাধ? সেটা থানায় গিয়ে জানতে পারবেন। দেখুন, আমরা তো কোনো অন্যায় করিনি, শুধু এখানে বসেছিলাম। আপনাদের সম্পর্ক? আমরা আমরা বন্ধু। তাই আপনারা দুজনে আঙুলে আঙুল জড়িয়েছিলেন। এই যে ম্যাডাম, উঠে পড়ুন। স্বপ্নময়ের আপত্তি অনুরোধে কান না দিয়ে একজন ওর হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছিল ভ্যানের দিকে। বাকি দুজন গরু তাড়ানোর ভঙ্গিতে অহনাকে হাঁটাচ্ছিল। অহনার আশা হচ্ছিল শেষ মুহূর্তে স্বপ্নময় একটা পথ বের করবে, কিন্তু লোকটার পাশে ওকে কি অসহায় আর রুগ্ন দেখাচ্ছে। স্বপ্নময়কে ভ্যানে তোলা হলে ইউনিফর্ম পরা এক যুবক অফিসার এগিয়ে এলো। সব কটাকে তুলেছ? হ্যাঁ স্যার। যে লোকটা অহনার পেছনে ছিল সেই তাড়া দিল। উঠুন উঠুন! অফিসার অহনার দিকে তাকালো। সঙ্গে সঙ্গে তার মুখের চেহারা পাল্টে গেল। আরে, তুমি তুমি এখানে কি করছো? শিবু বুকের উপর নেমে যাচ্ছিল। অফিসার আবার জিজ্ঞাসা করলো, তুমি তো অহনা? অহনা মুখ তুলল। আমি আমি কিছুই করিনি। আহ, এখানে সন্ধ্যের পর মাঠে কেউ বসে? কত খারাপ কাজকর্ম হয় এখানে। খোলগার্ল আর ভদ্রলোকের মেয়েদের আলাদা করা যায় না। তোমরা কি প্লাস্টিক শিট নিয়েছিলে? সিপাহীটি বলল, না স্যার। ঠিক আছে, আপাতত ভ্যানে ওঠো। উঠতে হলো। অহনা দেখল ভ্যানে আরো কয়েকজন ছেলে মেয়ে নারী পুরুষ রয়েছে। একটি মেয়ে বিড়ি খাচ্ছে। ভ্যান চলল। স্বপ্নময় চুপচাপ মুখে হাত দিয়ে বসে আছে। কিছুটা যাওয়ার পর ভ্যান থামলো। পেছনের দরজা খুলে অফিসার ডাকলো, অহনা, নেমে এসো, তাড়াতাড়ি। অহনা নামলো। অফিসার বলল, এটা বাস স্ট্যান্ড, এখান থেকে সোজা বাড়ি ফিরে যাও। আমাকে তুমি চিনতে পারছো? অহনা কথা বলল না। অফিসার বলল, আমার নাম বসন্ত, তোমাদের গলির মোড়েই থাকি। কথা দিচ্ছি এই ব্যাপারটা পাড়ার কেউ জানতে পারবে না। যাও। ও, অহনার মুখ থেকে শব্দটা বেরিয়ে এলো। কি নাম? স্বপ্নময়। বন্ধু? মানে ঘনিষ্ঠ বন্ধু? অহনা জবাব দিল না। তুমি বড় হয়েছ, এমন ইম্যাচিওর ছেলের সঙ্গে বন্ধুত্ব করা কি মানায়, যে তোমাকে খোলা মাঠে নিয়ে এসে বিপদে ফেলে দেবে? ভেবে দেখো। অফিসার ভ্যানের দিকে মুখ ফেরালো। স্বপ্নময়, স্বপ্নময়কে, নেমে এসো, কুইক। স্বপ্নময় নামলো। অফিসার তার দিকে তাকিয়ে একটু হেসে চলে গেল দরজা বন্ধ করে ড্রাইভারের পাশে। ভ্যানটা পেরিয়ে গেল। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল অহনা। খানিকটা দূরে স্বপ্নময়। ইতস্তত করে সে কাছে এলো। আই অ্যাম সরি, আসলে আমি জানতাম না এসব হবে। অহনা নিরুত্তর। লোকটা তোমার পরিচিত বলে এই যাত্রায় বেঁচে গেলাম। উফ, থানায় নিয়ে গিয়ে বাড়িতে খবর দিলে কি যে হতো, ভাবলেই। তোমার সঙ্গে ভালো চেনা? না তো, চিনি না, কোনোদিন দেখিনি। তোমাকে হয়তো চেনে। স্বপ্নময় বলল, দেখো, এরপর তোমার সঙ্গে দেখা করবে। তো তুমি দেখা করো না প্লিজ। লোকটা তো আজ আমাদের বাঁচিয়ে দিল। হ্যাঁ, কিন্তু আমরা আর ওকে সে সুযোগ দেব না। আমরা কোনো নিরিবিলি জায়গায় কখনো যাব না।
কফি হাউসের ভিড়ে বসবো। এই সময় বাস এসে গেল। এই বাস অহনার পাড়ায় যাবে। অহনা বলল, এলাম। এখনই? রাত 9টা বাজে, অনেক দেরি তো। এখনই যাবে? ওই লোকটা যে তাই বলে গেল। বাহ, ওই লোকটার কথা তোমার কাছে বড় হলো। অন্তত আজকে তো নিশ্চয়ই। মাঝে উঠে পড়ল অহনা। খালি বাস। জানলার পাশে বসতে তার চোখে পূর্ণিমার চাঁদ আটকে গেল। মাছটা ছুটছে, সঙ্গে চাঁদও। হঠাৎ খুব কান্না পেল অহনার। বুকের ভেতর থেকে কান্নাটা ছিটকে বেরিয়ে আসছে। প্রাণপণে নিজেকে সামলাতে চেষ্টা করলো, এবং সেটা করতে করতে ও আবিষ্কার করলো এইভাবে নিজেকে সামলে নেওয়ার নামই জীবনযাপন। এই রাতের কথা কখনো বলতে পারবে না, নিজেকেও নয়। একজন পুলিশের নাম বসন্ত, ভাবা যায়? শেষ হলো আজকের গল্প, সমরেশ মজুমদারের লেখা গল্প পুলিশের নাম বসন্ত। যারা এই চ্যানেলে পুরো গল্প পাঠটি শুনলেন তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, এবং সম্ভব হলে গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর যারা নতুন শুনছেন, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। এই লেখকের আরও যে গল্পগুলি আমি আমার চ্যানেলে পড়েছি তার প্লেলিস্ট এই গল্পটির ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে না শোনা গল্পগুলি আপনাদের সুবিধা মতো শুনে নিতে পারেন। শুনলে কিন্তু মতামত জানাতে ভুলবেন না। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।